বড় হতে গেলে সমগ্রে সময়ের মূল্য দিতে হবে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব, যেটা আমরা ভোল 1-এর ভৌতবিজ্ঞান বিষয়টি ধরেছি। আজকে আমরা মডেল 5 নিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা আগে মডেল 4 পর্যন্ত পুরো কমপ্লিট করে ফেলেছি, আর আজকের আমাদের বিশেষ ক্লাসটি, আজকে আমরা এই ক্লাসের মধ্যে পুরো মডেল 5-এর অল কোশ্চেনের সলিউশনগুলো দেখে নেব। আর এর পিডিএফটি যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে। ওতে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো দেওয়া হয়ে থাকে। যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা নতুন রয়েছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস হয়ে থাকে। আর ক্লাসের যে পিডিএফটি সেটা কোথায় পাবে সেটা আমি বলেই দিলাম। আর বেশি দেরি না করে আমরা আজকে প্রথমের কোশ্চেনে চলে যাই, যেখানে আমাদের গ্রুপ এতে এমসিকিউ টাইপ কিছু কোশ্চেন বলেছে। প্রথম যে কোশ্চেনটি তুলে ধরা হয়েছে, যে গ্যাসের বাষ্পঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব কত? সেটা হয়ে যাবে 64 গ্রাম মোল ইনভার্স। নেক্সট বলছে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে পরম স্কেলে এর মান কত হবে? যে 1.5 × 10⁻⁵ কে। নেক্সট বলছে শর্ট সার্কিট হলে বর্তনীতে রোধের মান কত? সেটি হয়ে যাবে 0 ওহম। পরবর্তী কোশ্চেন, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক যে নিয়ম দ্বারা নির্ণয় করা হয় বা করা যায় তা হলো কোন সূত্র? সেটি হয়ে যাবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। পরবর্তী কোশ্চেন, কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ নয়? সেটি আমাদের তড়িৎ তাপন। প্রদত্ত কোন গ্যাসটি শুষ্ককরণে বা শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার হয়ে থাকে? যে NH3। পরবর্তী, ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না কোন পাত্রে? সেটি তামার পাত্রে। নেক্সট আমরা এখন গ্রুপ বির কোশ্চেনে যাচ্ছি, যে 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা কত? তোমাদের জানিয়ে দিই, এটা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাই আমরা প্রথমত নতুন একটা পেজে আমরা সেখানে দেখে নেব। তো একবার বলে দিই, এই অঙ্কটি অনেক রকমের পদ্ধতি হয়ে থাকে, তার মধ্যে খুব একটা ছোট পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরব। অঙ্কটি বলছে 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা কত? আমরা থিওরি ক্লাসে জেনেছিলাম যে 1 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণু সংখ্যা 5.01 × 10⁻22। তাহলে এখানে 12 গ্রামের কথা বলেছে। 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা সমান 5.01 × 10⁻22 × 12। এখানে 5.01-এর সঙ্গে 12 গুণ করলে আমরা পেয়ে যাব 60.12 × 10⁻22। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাব, যে একটি দ্বিপারমাণবিক
গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত? তো এটার জন্য আমরা একটা নতুন পেজে কোশ্চেনটি তুলে ধরেছি, সেখানে আমরা একটু দেখে নেব। একটি পরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? তো আমরা পারমাণবিক মানে বাষ্প ঘনত্বের একটা আমরা সূত্র জানি সবাই, যে এম সমান, আচ্ছা উপরে লিখে নেই, যে আমরা জানি এম সমান 2D। এখানে বাষ্প ঘনত্ব ডি সমান 14 বলে দিয়েছে, আর আণবিক গুরুত্ব চাইছে, সেটা আমরা একটু পরে বের করছি। তাহলে আমরা এই ডি এর কাছে 14 বসিয়ে দিলাম, 14 দুগুণে 28। এখানে দ্বিপরমাণু বলেছে, মানে দ্বিপরমাণু, তাহলে দ্বিপরমাণুর পারমাণবিক ভর, দ্বিপরমাণুর পারমাণবিক ভর সমান 28/2, 2 একে 2, 2 4 8, তাহলে হয়ে যাবে 14। যদি এখানে ত্রিপরমাণু বলতো তাহলে আমরা এখানে 2 এর পরিবর্তে 3 দিয়ে ভাগ দিতাম। যেহেতু দ্বিপরমাণু বলেছে তাই আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো 14। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর জন্য আমরা নতুন একটা পেজে তুলে ধরেছি, সেখানে একটু চলে যাই। এই যে কোশ্চেনটি তুলে ধরা হয়েছে এখানে, আমরা এই কোশ্চেনটি সলিউশন করার জন্য একটা সূত্র জানি। তো তার আগে একটু কোশ্চেনটা, যদি এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও বি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, তাহলে 3a - b সমান কত? আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করি, আলফা সমান a, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা চিহ্নিত করি, যেখানে b বলেছি। তো আমরা জানি এই আলফা এবং গামার মধ্যে সম্পর্ক আলফা সমান গামা/3। তাহলে আলফার মান যেহেতু এ, আমরা এ বসিয়ে দিলাম, গামার মান বি বসিয়ে দিলাম। এই 3 এপাশে ভাগ রয়েছে, আমরা অপোজিটে নিয়ে এলে গুণ হয়ে যাবে, 3a সমান b। আর এই বিটা সমানের অপোজিটে রয়েছে, তাই হচ্ছে প্লাস বি রয়েছে, যখন সমানের এ পাশে আসবে -b হয়ে যাবে, সমান 0। আর এটি আমাদের অ্যান্সার চেয়েছে, যে 3a - b সমান কত? তাহলে উত্তর হবে 0। ওকে, এটি হচ্ছে উত্তর। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন চলে যাব, যে সত্য মিথ্যা বলেছে অভিকর্ষের বিপরীতেও তাপের পরিবহন ঘটতে পারে, এটি হচ্ছে সত্য। নেক্সট, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে, এটি হচ্ছে বাড়বে। নেক্সট বলছে কোন রাশির একক ওহম ইন্টু মিটার পার টু দি পাওয়ার -1, এই যে এখানে লিখে রেখেছি পরিবাহিতাঙ্কের একক। নেক্সট, এসি ও ডিসি জেনারেটরের মধ্যে কোনটি কমিউটেটর থাকে? এই ডিসির মধ্যে। শূন্যস্থান বলছে জলবিদ্যুৎ উৎপাদনে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি। নেক্সট, আমরা এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে, দেখে নেব যে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। নেক্সট বলছে বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত হয় কায়োলাইট ও ফ্লোরস্পার। নেক্সট, একটি ছদ্ম তড়িৎ বিশ্লেষণ, যেটার উত্তর ওই সিদ্ধাগেরটাই হয়ে যাবে, যে তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড। নেক্সট বলছে দার্শনিক উল হচ্ছে জিঙ্ক
অক্সাইড। ওকে, নেক্সট আমরা এখন পরবর্তী কোশ্চেন যাব। আমরা গ্রুপ এ এবং বি কমপ্লিট করে ফেলেছি, সির কোশ্চেন নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে গ্রুপ সির প্রথম কোশ্চেন রয়েছে, ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন করো ও ব্যাখ্যা করো। খুব সুন্দরভাবে এখানে লেখচিত্র দেওয়া রয়েছে, মূল বিন্দুগামী লেখচিত্র, এবং ওহমের সূত্রের এই লেখচিত্রের ব্যাখ্যাও রয়েছে এখানে। নেক্সট বলছে, ওরই সঙ্গে অথবাতে দিয়েছে কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করে। এই যে কোষের অভ্যন্তরীণ রোধ 1, 2, 3 এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে, অবশ্যই দেখে নিও। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখন বলছে, লাভ লালটা পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তা সমিত সমীকরণ সহ লেখো। এই যে লাভ লালটার পদ্ধতি, এই যে সমীকরণ এখানে দেওয়া হয়েছে। পরবর্তী অথবাতে দেওয়া রয়েছে, পর্ষ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 ও O2 এর মিশ্রণকে অনুঘটকের উপর দিয়ে চালনা করার আগে মিশ্রণটি বিশুদ্ধ ধূলিকণা মুক্ত কিনা দেখে নেওয়া প্রয়োজন কেন। এই যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে। তোমরা এই যে পিডিএফটি রয়েছে এটা তোমাদের ক্লাস শুরুর আগেই বলেছি কোথায় পাওয়া যাবে, আর যদি পারো এই ক্লাস চলাকালীন স্কিপ করে করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, যে CuSO4 প্লাস Zn সমান ZnSO4 প্লাস Cu প্রদত্ত উদাহরণটির সাহায্যে জারণ বিজারণ ক্রিয়া যে একই সঙ্গে ঘটে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। তো ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে এই যে বিক্রিয়াটি দেওয়া রয়েছে এবং জারণ কেন হয় এবং বিজারণ কেন হয় এবং ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যেই প্রকাশ করা হয়েছে খুব সুন্দরভাবে, তোমরা অবশ্যই দেখে নিও। খুব সাধারণ গোদা বাংলা ভাষাতে দিয়েছি যাতে তোমাদের বুঝতে এবং পড়তে যাতে কোনো সমস্যা না হয়, তাই খুব সহজ সরল ভাষাতে তোমাদের অ্যান্সারগুলো রেডি করেছি। নেক্সট ওরই সঙ্গে বলছে, বৈদ্যুতিক তার নির্মাণে ও রান্নার বাসনপত্র প্রস্তুতিতে তামার কোন ধর্মের ব্যবহারিক প্রয়োগ করা হয় ও কেন। আচ্ছা, বলছে প্রস্তুতিতে কোন ধর্মের ব্যবহার আছে, ওটাই তোমাদের এখানে বলা হয়েছে যে নিম্নরোধ সম্পূর্ণ এবং তড়িতের সুপরিবাহী নমনীয় প্রকৃতির হওয়ার জন্য বৈদ্যুতিক তার হিসাবে ব্যবহার করা হয়, এবং এই তামা সুপরিবাহী হওয়ার জন্য এটাকে আমরা রান্নার বাসনপত্র হিসাবেও ব্যবহার করে থাকি। নেক্সট পরবর্তী কোশ্চেন। আর একটা কথা, ছোট্ট কথা বলে দিই, যে পুরানো যুগের কথা, যে আগে আমাদের যে দাদু বা ঠাকুমারা ছিল তারা বিশেষ করে তামার পাত্রেই সব কিছু বাসনপত্র হিসাবে ব্যবহার করতো, কিন্তু আমরা এখন স্টিল বা পিতল ব্যবহার করে থাকি। কিন্তু আগেকার যুগে তামার সব কিছু ব্যবহার করার কারণ ছিল এই যে তামাতে ব্যবহার করলে নাকি জীবাণুমুক্ত হয়। যাই হোক, এটার সঙ্গে বিজ্ঞানের কোনো যুক্তি নেই, তবু মোটামুটি একটা তোমাদের গল্প হিসাবে বললাম। নেক্সট পরবর্তী কোশ্চেন, আমাদের গ্রুপ ডির কোশ্চেন শুরু হয়ে যাচ্ছে। এখানে ছোট্ট একটি অঙ্ক দেওয়া রয়েছে, এই অঙ্কটি আমরা দেখে নেব। একটি গ্যাস সিলিন্ডারে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরে একই চাপ ও উষ্ণতায় ওই গ্যাস সিলিন্ডারে এক্স গ্যাসের 85 গ্রাম ধরে এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর নির্ণয় করো। তো আমরা এই ম্যাথটি সলিউশন করার পূর্বে আমরা বাষ্প ঘনত্ব কাকে বলে এবং বাষ্প ঘনত্বের প্রপার যে সূত্রটি রয়েছে সেটা একটু তোমাদের বলে দিই। ওকে, আমরা থিওরি ক্লাসে জেনেছিলাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে, এবং সেখানে একটা সূত্র জেনেছিলাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান ভি আয়তন ওই গ্যাসের ওজন
বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এখানে ওই ভি আয়তন ওই গ্যাসের ওজন বলতে আমাদের এই 85 গ্রামের কথা বলেছে, তাহলে আমরা 85 গ্রাম করে দিলাম। বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, হাইড্রোজেনের গ্যাস রয়েছে 5 গ্রাম, তাই আমরা 5 গ্রাম করে দিলাম। গ্রাম গ্রাম কেটে গেল, এদিকে দিলে 5 একে 5, এদিকে 5 সাথে 35, তাহলে আমাদের আসছে কি 17। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ওই এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব বলেছে, আমরা কিন্তু বাষ্প ঘনত্বের সূত্রের মধ্যে বসিয়েই 17 পেয়েছি, তাহলে এটা হয়ে গেল কি বাষ্প ঘনত্ব 17। নেক্সট বলেছে আণবিক ভর, যে আণবিক ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, আর এম সমান আমরা জানি কি 2d। আর যদি এই ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, এই যে এখানে দেওয়া রয়েছে ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, আর আমরা বাষ্প ঘনত্বের মানটা বের করে নিয়েছি, সেটা হচ্ছে 17, আর 17 দুগুণে 34। এই হয়ে গেল আমাদের আণবিক ভরের মান, আর এই হয়ে গেল আমাদের বাষ্প ঘনত্ব। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি, যে রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন কেন। এখানে আমরা সমতা বিধানটি করে থাকি শক্তির সংরক্ষণ মানে ভর সংরক্ষণ সূত্র থেকে। আমরা ভর সংরক্ষণ সূত্রে এটুকু জেনেছিলাম যে কোনো পদার্থের ভর পরিবর্তন মানে অপরিবর্তিত থাকে, ভর সবসময় একই রকমের থাকে, কিন্তু বস্তুটির আকার গঠন পরিবর্তন হয়। তো সেই সূত্রটিকে ফলো করেই তোমাদের খুব সহজ সরল ভাষাতে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন তৈরি করেছি, তোমরা দেখে নেও। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট বলছে অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে, আচ্ছা এই কোশ্চেনটি আমরা পরবর্তী পেজেও তুলে ধরেছি, এখানে একটু দেখে নেব। অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 36 গ্রাম জলীয় বাষ্পে পরমাণুর সংখ্যা কত। আমরা প্রথমত জলীয় বাষ্প, যে জলীয় বাষ্প এর সংকেত হয়ে থাকে H2O, যেটা জলের সংকেত একই হয়। এর আণবিক ভর হয়ে থাকে H এর জন্য 1, আর দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, প্লাস 16, অক্সিজেনের হচ্ছে 16 হয়ে থাকে, তাহলে 2 প্লাস 16 হচ্ছে, তাহলে 16 সঙ্গে মানে 16 সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 18 বা 18। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 18 গ্রাম জলীয় বাষ্পে আমরা H2O করে দিই, H2O তে অ্যাভোগাড্রো সংখ্যা তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা আমাদের n বলেছে, n জলের অণু থাকে। ওকে, তাহলে আমরা কোশ্চেনের মধ্যেই বলেছি যে 36 গ্রাম, তাহলে 36 গ্রাম H2O তে মানে n করে দিলাম, n বাই 18 ইন্টু 36, মানে 18 একে 18, 18 দুগুণে 36, তাহলে 2টি করে দিই। আচ্ছা এখানে 2টি করি, 2টি জলের অণু থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটি জলীয় বাষ্পে মানে H2O তে অণুর দুইটি হাইড্রোজেন থাকে। তাহলে 2n, আচ্ছা এক মিনিট, এখানে nটা দেওয়া হয়নি,
তাহলে 2NT H2O-তে কয়টি H থাকবে? তাহলে 2/1 ইন্টু 2N সমান 4N NTH থাকে বা থাকবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব এখন, যে তরলের তাপীয় প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এখানে থার্মোমিটারের মধ্যে যে আমরা পারদ ব্যবহার করি সেই উদাহরণটি দেওয়া হয়েছে। নেক্সট, তাপ প্রয়োগ বা উষ্ণতা, এটা হচ্ছে টাইপিং একটু মিস্টেক হয়েছে, উষ্ণতা বৃদ্ধি না করেও কি গ্যাসের প্রসারণ ঘটানো সম্ভব ব্যাখ্যা করো। অবশ্যই গ্যাসের প্রসারণ ঘটানো সম্ভব। যে পদ্ধতিতে ঘটানো সম্ভব সেই পদ্ধতিটাকে বা সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো ওই সম্পর্কে খুব সুন্দরভাবে তোমাদের সহজ সরল ভাষাতে অ্যান্সারটি করে দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। তো পরবর্তী কোশ্চেনে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। তিনটি অভিন্ন রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে নির্দিষ্ট বিভব প্রভেদ যুক্ত একটি তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত করলে রোধগুলি একত্রে 10 ওয়াট ক্ষমতা ব্যয় করে। রোধগুলিকে পরস্পর সমান্তরালে যুক্ত করলে ব্যয়িত মোট ক্ষমতা কত হবে? এখানে দুটি সমবায়ের কথা বলছে, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। ওকে, এখন যখন শ্রেণী সমবায়ে রোধ তিনটি যুক্ত থাকে তখন পাওয়ার মানে ক্ষমতা বলেছে, ক্ষমতাকে আমরা পাওয়ারের পি দ্বারা চিহ্নিত করি 10 ওহম। আর সমান্তরালে তখন ক্ষমতা কত জিজ্ঞাসা চিহ্ন বলেছি, দুটো পি হয়ে যাচ্ছে, তাই শ্রেণীকে P1 আর সমান্তরালকে P2 দ্বারা চিহ্নিত করি। ওকে, এখন আমাদের শ্রেণী সমবায়ের জন্য যে সূত্রটি থাকে রোধের সূত্র, যে ক্যাপিটাল আর সমান স্মল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর, তিনটি অভিন্ন রোধ বলেছে, মানে ভিন্ন নয়, আলাদা নয়, একই রোধ, তাই আমরা আর আর বলে তিনটি ধরেছি। তাহলে এটা আমরা R1 করি, তাহলে এটি যদি আমরা যোগ করি আমরা পেয়ে যাচ্ছি 3R। ওকে, এদিকে যদি আমরা সমান্তরালের দিকে লক্ষ্য করি, দেখো শ্রেণী সমবায় ঠিক এইভাবে যুক্ত হয়, এই আর এদিকে একটি আর এদিকে একটি আর। তো সমান্তরাল সমবায়ের জন্য 1 2 এবং 3 এইভাবে তিনটি আর যুক্ত হয়। ওকে, এখানে আমরা ক্যাপিটাল R2 সমান আমরা বলতে পারি R/3, যেহেতু তিনটে রয়েছে তাই আমরা 3 দিয়ে ভাগ করছি। ওকে, এই হয়ে গেল আমাদের R1 এবং R2 এর মান। এখন আমাদের পাওয়ার নির্ণয় করার জন্য মানে ক্ষমতা নির্ণয় করার জন্য ক্ষমতার একটা সূত্র জানি, P সমান V²/R, এটা আমরা একটা সূত্র জানি। যেহেতু শ্রেণী সমবায়ের জন্য নির্ণয় করছি তাই P1 দিয়েছি আর এখানে ক্যাপিটাল R1 দেই। এখানে আমাদের দেখো V² দিয়ে দিলাম, R1 রয়েছে, R1 এর মান আমাদের এই যে 3R নির্ণয় হয়েছে, তাই আমরা এখানে 3 স্মল r দিয়ে দিলাম। আর P1 এর মান প্রশ্নের মধ্যেই 10 দেওয়া ছিল, তাই আমরা 10 বসিয়ে দিলাম। তো ওই জিনিসটাকেই আমরা V²/R এর মানটাকে নির্ণয় করব, তাহলে 10 × 3 সমান হয়ে গেল 30। তাহলে V²/R এর মান হয়ে গেল 30। ওকে,
এক মিনিট, এখানে যদি বুঝতে সমস্যা একটু ভালো করে দিই। ভি স্কোয়ার বাই আর। ওকে, এবারে এদিকে আমরা সমাধান করব ঠিক ওই ব্যাপারটাই। আচ্ছা, আমাদের এখানে P2 মান নির্ণয় করতে হবে। আমরা তাহলে ক্ষমতা P2 ঠিক এখানে যেমন সূত্র বসিয়েছিলাম ঠিক একই রকমের সূত্র আমরা এখানেও পুট করব। ভি স্কোয়ার বাই R2। R2 কেন? কারণ আমরা সমান্তরাল বের করছি বলে তাই আমরা R2 দিলাম। ঠিক অপোজিটের মতো আমরা ভি স্কোয়ার দিয়ে দিলাম। R2 এর মান নির্ণয় করা হয়েছে R/3, তাই আমরা আরটাকে নিচে দিলাম এবং 3টাকে উল্টে যাবে, উপরে উঠে এলো যে 3 ভি স্কোয়ার। আর P2 এর মান তো আমাদের নির্ণয় করতেই হবে, তাই আমরা P2 দিলাম। তো এখানে আমরা 3 ইন্টু এই ভি স্কোয়ার বাই আরকে যদি আলাদা করে নিই, তাহলে দেখো এই ভি স্কোয়ার বাই আর আমরা এখানে মান নির্ণয় করেছিলাম 30। এই যে ভি স্কোয়ার বাই আর সমান 30 বেরিয়েছিল, তাহলে আমরা এই ভি স্কোয়ার বাই আর এর পরিবর্তে আমরা 30 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে নির্ণয় হলো 3 3 9 আর 0, তাহলে P2 এর মান 90। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাব, যে এসআইতে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার একক কী কী। যে তড়িৎ শক্তির একক জুল এবং তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। নেক্সট বলছে গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে সংযুক্ত মিটারে কি পরিমাপ করা হয়? তড়িৎ ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে। তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে ওহমের সূত্র থেকে পাওয়া যায়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাচ্ছি। ইলেকট্রিক হিটার, ইস্ত্রি প্রভৃতি এসি এবং ডিসি উভয় প্রবাহেই কাজ করবে কিনা যুক্তিসহ লেখো। এই যে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, যে লোহার চামচের ওপর তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি ব্যবহার করবে? এই যে লোহার দ্রব্য তামার প্রলেপ দিতে হলে লোহাকে ক্যাথোড, এক মিনিট, লোহাকে ক্যাথোড এবং বিশুদ্ধ তামাকে আমরা এই তামাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণকে ব্যবহার করে থাকবো। এবং অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াটি হয়ে থাকে সেটাও দেওয়া রয়েছে। নেক্সট বলছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন পদার্থ উৎপন্ন হয়? ক্যাথোডে ও অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে সে দুটি লেখো। এই যে আমাদের এখানে NaCl এর জলীয় দ্রবণে ক্যাথোড এবং ওই অ্যানোডের মধ্যে কি কি বিক্রিয়া ঘটে থাকে সে বিক্রিয়াগুলো তুলে ধরা রয়েছে এবং ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে এই একটি তীব্র ঝাঁঝালো যুক্ত গ্যাস, তাহলে আমরা এখানে করব, এক মিনিট ধরি, তীব্র ঝাঁঝালো গ্যাস। ওকে, এর সঙ্গে এটি হচ্ছে এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় এর সঙ্গে যদি আমরা HCl কে যোগ করি তাহলে বি একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে করব কঠিন পদার্থ বি পদার্থটিকে সোডিয়াম নাইট্রাসের সঙ্গে উত্তপ্ত করলে, তাহলে এর সঙ্গে সোডিয়াম নাইট্রাসের সঙ্গে উত্তাপ করব, মানে তাপ দেব। তাপ দেওয়ার ফলে একটি বর্ণহীন সি উৎপন্ন হয়। বলছে যে বর্ণহীন সি উৎপন্ন হয় এবং জল পাওয়া যায় প্লাস H2O। আবার সি গ্যাসটি হাইড্রোজেনের সঙ্গে অ্যালুমিনা
তাহলে এরই সঙ্গে হাইড্রোজেন, আবার এরই সঙ্গে অ্যালুমিনা এবং K2 ও মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে, যে 200 বায়ুমণ্ডলীয় চাপকে আমরা এটিএম বলি, আর 550 ডিগ্রি সেলসিয়াস 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে এ উৎপন্ন, আচ্ছা পুনরায় আবার এই এটাই উৎপন্ন হবে। এ, বি ও সি কে শনাক্ত করো এবং বিক্রিয়া সমীকরণ দ্বারা লেখো। এখন ঝাঁঝালো গ্যাসের নাম, এমন একটি ঝাঁঝালো গ্যাসের নাম যার সঙ্গে HCl যুক্ত করে কঠিন পদার্থ তৈরি হবে। সেই ঝাঁঝালো গ্যাসটির নাম, এক মিনিট একটু কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে ঝাঁঝালো গ্যাসটির নাম ধরলাম যে অ্যামোনিয়া NH3, এর সঙ্গে HCl যুক্ত করে কঠিন পদার্থ তৈরি হবে যেটা NH4Cl। ওকে, যার সঙ্গে সোডিয়াম নাইট্রাস যুক্ত হয়ে একটা বর্ণহীন সি উৎপন্ন করবে যার নাম হচ্ছে N2। আর এই N2-র সঙ্গে H2 অ্যালুমিনা K2 ও যুক্ত হয়ে আবারও পুনরায় NH3 তৈরি হবে। ওকে, তো এটি খুব সুন্দরভাবে গুছানো আকারে এইটি দেওয়া রয়েছে। এই যে এখানে খুব সুন্দরভাবে বিক্রিয়া এবং এ গ্যাসটির নাম, বি গ্যাসটির নাম, সি গ্যাসের নাম দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। এই পর্যন্ত মোটামুটি আমরা মোটামুটি প্রায় সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো আমরা যখন মডেল কোশ্চেন প্রথম শুরু করেছিলাম প্রশ্নবিচিত্রা, তখন মডেল কোশ্চেন 1 শেষে একটি কোশ্চেন ছিল, যে কোশ্চেনটি আমরা সলিউশন করিনি, তোমাদের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। যে কেউ যদি পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি না কেউ পারো আমি কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে এই কোশ্চেনটির অ্যান্সার আলোচনা করে দেব। তো আজকে আমি সেই কোশ্চেনের অ্যান্সারটি তুলে ধরেছি, কারণ আজকে আমরা যে মডেল কোশ্চেন 5D করেছি এরকমই একটা কোশ্চেন ছিল। তো এরকমই একটা কোশ্চেন আগেও ছিল, তখন আমরা পিডিএফের মধ্যে যোগ করতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে আমরা সেটা পিডিএফের মধ্যে যোগ করে রেখেছি। তোমাদের আলোচনা করে দিই। কোশ্চেনটি রয়েছে যে এ একটি অ্যাসিড, সাধারণ তাপমাত্রায় এর লঘু দ্রবণের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় গন্ধযুক্ত বি উৎপন্ন হয়। বি গ্যাসটির মধ্যে লেড অ্যাসিটেটে সিক্ত কাগজ ধরলে তা কালো হয়ে যায়। অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে সি গ্যাস এবং কম অক্সিজেনের উপস্থিতিতে ডি মৌল উৎপন্ন হয়। আবার সি গ্যাসটি স্পর্শ পদ্ধতিতে এ প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এ, বি, সি ও ডি শনাক্ত করো এবং বিক্রিয়া সহ লেখো। এই যে এ, বি, সি এবং ডি চারটি কি হবে সেটি তোমাদেরকে দিয়েছি, এবং চারটি গ্যাসের খুব সুন্দরভাবে বিক্রিয়াগুলো করা হয়েছে, তোমরা এটা থেকে দেখে নিও। আর যতটা সম্ভব চেষ্টা করব এই অ্যান্সারটিকে তোমাদের সেই যে ক্লাসটি ছিল সেই ক্লাসের কমেন্ট বক্সে যোগ করে দেওয়ার জন্য, আর যদি না হয় তোমরা এখান থেকে করে নিও। ওকে, আর একটা বিশেষ কথা, যে তোমাদের এখনও সেকেন্ড পরীক্ষার জন্য আমাদের যেহেতু প্রস্তুতি চলছে, সেকেন্ড পরীক্ষাতে কয়েকদিন বাকি আছে এখনও, তার আগে আমরা প্রশ্নবিচিত্রাটা পুরো কমপ্লিট করে ফেলবো। তো তার আগে আমরা টেক্সট বইয়ের যতটা সম্ভবত সাঁতরা টেক্সট বইটার রাসায়নিক গণনার অনুশীলনীমূলক কোশ্চেনটা কমপ্লিট করেছি, কিন্তু অভিনব টেক্সট বইয়ের করা হয়নি, সেটা আমরা করে নেব। বা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই যে অভিনব করেছিলাম না সাঁতরা করেছিলাম। তো যেটা করিনি সেটা তোমাদের রাসায়নিক গণনার যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে এরপরে আলোচনা হবে। তো কয়েকদিনের জন্য প্রশ্নবিচিত্রা তোমাদের বন্ধ থাকবে, তারপরেই আমরা আবার প্রশ্নবিচিত্রা শুরু করে ফেলব, এবং ওর সঙ্গে আরও চেষ্টা করব যে কয়েকটা অনুশীলনীমূলক চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলবার জন্য। ওকে,
আর যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা আপাতত কমেন্ট বক্সে হরে কৃষ্ণ বলে লিখে যাবেন। যার যেটা ভালো লাগে সে সেটাই লিখে দিও। শুধু সবাইয়ের যে হরে কৃষ্ণকে ভালো লাগবে সেটাও ঠিক নয়। কারো আছে আল্লাহকে ভালো লাগে, কারো আছে ভোলে বাবাকে ভালো লাগে, তো যার যাকে ভালো লাগে নামটা একটু তুলে দিয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আর সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রেমান প্রবেশ করেছে, যখন তখন চলে আসবে। আগামী একদিন থেকে ঘন ঘন বাতাস উঠতেছে, সবাই সাবধানে থেকো আর পড়াশোনায় ফাঁকি মারবেনি। এই বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি। সবাইকে থ্যাংক ইউ বলে রাখলাম।